প্রতিদিন রাতের মতো সেদিনও শ্বশুরমশাই রান্নাঘরে গিয়ে নিজের হাতে দুধের একটি বিশেষ পানীয় তৈরি করলেন। গ্লাসটা হাতে নিয়ে ধীরে ধীরে আমার ঘরের দরজায় এলেন। দরজা খুলে তিনি মৃদু হাসি দিয়ে বললেন, এই নাও, আজকের মতো তোমার প্রিয় পানীয়। ও আমি স্নেহভরে তার হাত থেকে গ্লাসটা নিলাম। উষ্ণ দুধের গন্ধ যেন মনটাকে শান্ত করে দিল। ধীরে ধীরে পান করলাম, আর তার চোখে সেই পুরনো যত্নের ছাপ দেখতে পেলাম। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙতেই অবাক হয়ে গেলাম। আয়নায় তাকিয়ে দেখলাম চুলগুলো এলোমেলো, শাড়ির আঁচল উল্টোপাল্টা হয়ে আছে, এমনকি গয়নাগুলোও কেমন যেন তছনছ। মাথাটা ভারী লাগছে, শরীর অবশ লাগছে, এমনকি বিছানা থেকে উঠতেও কষ্ট হচ্ছিল। কিভাবে এমন হলো কিছুই মনে পড়ছে না। বাইরে উঠোনে শ্বশুরমশাই বসে চুপচাপ চা খাচ্ছেন, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। মনে হচ্ছিল যেন কিছু একটা তিনি জানেন কিন্তু বলছেন না। আমার মনে সন্দেহের ছায়া নামতে শুরু করল। প্রতিদিনের এই পানীয়, রাতের এই অদ্ভুত ঘটনা, সবকিছুর পেছনে কি কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? আমি চাইলে পরের অংশে এই রহস্য আরও গভীর করে এগিয়ে নিতে পারি। যাতে সকালটা কেমন যেন ভারী লাগছিল। রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে গিয়ে হাত কাঁপছিল, আর মাথার ভেতরে এক ধরনের ঝিমঝিম ভাব ঘুরছিল। শ্বশুরমশাই মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু সেই দৃষ্টি আজ যেন আগের মতো নরম ছিল না, বরং গভীর, অদ্ভুত আর কিছুটা গম্ভীর। দুপুরে আঙিনায় বসে শাক কুটছিলাম, এমন সময় পাশের বাড়ির সুমি এসে ফিসফিস করে বলল, ভাবি, শুনেছি তুমি নাকি রাতে খুব গভীর ঘুমে থাকো। এই কয়েকদিন তোমার ঘর থেকে অদ্ভুত শব্দ শুনছি গু। তার কথা শুনে শরীরে কাঁপুনি চলে এলো। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে কাজ চালিয়ে গেলাম। বিকেলে আলমারির এক কোণে আমার শাড়ির ভাঁজের মধ্যে একটা ছোট কাগজ পেলাম। সেখানে তাড়াহুড়ো করে লেখা, যতদিন সম্ভব এই দুধের গোপনীয়তা রক্ষা করো। হাতের লেখা অচেনা, কিন্তু অদ্ভুতভাবে আমার বুকের ভেতর চাপা আতঙ্ক জমতে লাগল। রাতে আবার শ্বশুরমশাই পানীয় নিয়ে এলেন। এবার তার মুখে একটুও হাসি নেই। তিনি শুধু গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, পান করো, এটা তোমার জন্য ভালো। আমি দ্বিধায় পড়ে গেলাম। নেব কি নেব না? বাইরে বাতাসে বৃষ্টির গন্ধ মিশেছিল, আর ভেতরে আমার মন জুড়ে জমে উঠছিল এক অজানা ভয়। সেদিন রাতে গ্লাস হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। শ্বশুরমশাই ঘর থেকে বেরিয়ে গেছেন, কিন্তু দরজা আধখোলা রেখে গিয়েছেন। বাইরে থেকে বৃষ্টির ফোঁটার টুপটাপ শব্দ ভেসে আসছিল। গ্লাসের দুধে হালকা বাদামি রং, আর এক অদ্ভুত মিষ্টি গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছিল এই গন্ধ আমি কোথাও আগে পেয়েছি, কিন্তু ঠিক মনে পড়ছে না। আমি গ্লাসটা টেবিলে রেখে দিলাম, পান করিনি। রাত যত গভীর হলো, আমার চোখের পাতা ভারী হতে লাগল, কিন্তু আমি তো দুধ খাইনি। তবুও শরীর যেন নিজের ইচ্ছায় শুয়ে পড়ল, আর একসময় ঘুম আমাকে গ্রাস করল। পরদিন সকালে উঠেই প্রথমে টেবিলের দিকে তাকালাম, গ্লাস খালি। মাথায় প্রশ্নের ঝড় বইতে লাগল, আমি তো স্পর্শ করিনি, তাহলে কে খালি করল? আমার চুল আবার এলোমেলো, গায়ে কম্বল নেই, শরীরে সেই আগের মতোই অবসন্ন ভাব। দুপুরে বৃষ্টির ফাঁকে পিছনের উঠোনে গেলাম, দেখলাম কুজোর পাশে শ্বশুরমশাই কারো সাথে আস্তে আস্তে কথা বলছেন। আমি যতই কাছে যাওয়ার চেষ্টা করি, ততই তারা ফিসফিস করে কথা শেষ করে দূরে চলে যাচ্ছেন। সেই রাতে আমার ঘুম আর আসলো না। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছিল, আর আমি অপেক্ষা করছিলাম, আজ কি আবার সেই গোপন পানীয় আসবে, নাকি এবার কিছু অন্যরকম ঘটবে। সেই রাতে আমি জানালার পাশে বসেছিলাম। বাইরে আকাশে মেঘ সরে গিয়ে চাঁদের আলো উঠোন ভরে ফেলেছে। হঠাৎ দরজার কাছে হালকা শব্দ, মনে হলো কেউ খুব ধীরে ধীরে দরজার চৌকাঠে পা রাখছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হলো। শ্বশুরমশাই ভেতরে ঢুকলেন, হাতে সেই পরিচিত গ্লাস। কিন্তু আজ তার চোখে এক অদ্ভুত শূন্যতা। তিনি ধীরে ধীরে বললেন, তুমি জানো না এই পানীয় তোমার জন্য কতটা জরুরি কি? আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? এর ভেতরে কি আছে? তিনি কোনো উত্তর না দিয়ে গ্লাসটা টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা লাগানো হয়নি। আমি গ্লাস হাতে তুলে নিলাম, গন্ধটা আজ ভিন্ন, তীব্র আর কেমন যেন অচেনা। হঠাৎ বাইরে উঠোনে কারো ছায়া নড়ল। জানালার ফাঁক দিয়ে দেখলাম সুমি দাঁড়িয়ে আছে, চোখে এক ধরনের সতর্কতার ভঙ্গি। সে ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করল, যেন বলছে, পিও না। আমার হাত কাঁপতে লাগল। বাইরে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করল, আর ভেতরে আমি দাঁড়িয়ে রইলাম, গ্লাস হাতে, হাজার প্রশ্নের ভিড়ে ডুবে। আজ কি সত্যিই আমি সত্যিটা জানতে পারব, নাকি এই রহস্য আরও গভীরে যাবে?
গ্লাসটা হাতে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, বাইরে সুমির সতর্ক চোখ আমাকে দ্বিধায় ফেলে দিল। ঠিক তখনই শ্বশুরমশাই আবার ঘরে ঢুকলেন। আমার হাতের গ্লাস দেখে তিনি থমকে গেলেন, তারপর মৃদু গলায় বললেন, তুমি এটা এখনো করনি? তোমার পক্ষে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে যদি আজ এটা না পান করো গিয়ে। আমি সাহস করে বললাম, আপনি অন্তত বলুন, কেন এই পানীয় আমাকে প্রতিদিন রাতে দেন? এর ভেতরে কি আছে? তিনি কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, যেটা জানার জন্য তুমি এখন প্রস্তুত নও। তবে এটা শুধু তোমার সুরক্ষার জন্য। আমার মন আরও অস্থির হয়ে উঠল। ঠিক তখনই বাইরে থেকে সুমি চুপিসারে আমার ঘরে ঢুকে পড়ল। তার হাতে একটা ছোট কাগজ, সে আমার হাতের মুঠো দিয়ে দিল। কাগজে বড় বড় অক্ষরে লেখা, এই দুধ তোমাকে বাঁচাতে পারে, আবার ধ্বংস করতে পারে কি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই সুমি বাইরে বেরিয়ে গেল। শ্বশুরমশাই কাগজের দিকে একবার তাকালেন, তার মুখে এক মুহূর্তের জন্য চিন্তার ছায়া দেখা গেল। সেই রাতে আমি গ্লাসটা টেবিলে রেখেই শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এল না। বাইরে বাতাসে হঠাৎ এক অদ্ভুত গন্ধ ভেসে এলো, যেন সেই দুধের গন্ধই জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ছে। আমার মনে হচ্ছিল, এই বাড়ির দেয়ালের ভেতরে এমন কিছু আছে যা আমি জানি না, আর সত্যিটা যত দ্রুত জানতে পারব, ততই হয়তো আমার বাঁচার সম্ভাবনা বাড়বে। সেই রাতে আমি আর কোনো দ্বিধা করলাম না। ঠিক করলাম, আজ সত্য জানতেই হবে। ঘড়ির কাঁটা রাত 12টার কাছাকাছি, বাড়ি নিস্তব্ধ। হঠাৎ করিডোরে পায়ের শব্দ, শ্বশুরমশাই ধীরে ধীরে হাঁটছেন, হাতে একটা ট্রে, তার উপরে সেই পরিচিত গ্লাস। আমি বিছানায় শুয়ে থাকার ভান করলাম। তিনি টেবিলে গ্লাস রেখে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ করলেন না, এই সুযোগটাই আমি কাজে লাগালাম। নিঃশব্দে পা টিপে টিপে তার পেছনে চলতে লাগলাম। তিনি রান্নাঘরের দিক না গিয়ে সোজা উঠোন পেরিয়ে পিছনের পুরনো গুদাম ঘরের দিকে গেলেন। সেই ঘরটা বহুদিন ধরে বন্ধ, ধুলোমাখা তালা ঝুলছে, কিন্তু আজ তালাটা খোলা। ভেতরে ঢুকতেই আমি হালকা আলো দেখতে পেলাম। মাটির হাঁড়িতে কিছু ফুটছে, আর সেই হাঁড়ি থেকে ঠিক সেই দুধের মতো গন্ধ বেরোচ্ছে। কিন্তু গন্ধের ভেতরে আরেকটা তীব্র সুবাস, যেটা আমি চিনি না। শ্বশুরমশাই আস্তে আস্তে কিছু শুকনো পাতা আর এক ধরনের গুঁড়ো সেই দুধের হাঁড়িতে মিশিয়ে দিলেন। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো, তিনি খুব মনোযোগ দিয়ে কাজ করছেন, যেন এটা কোনো সাধারণ রান্না নয়, বরং এক গোপন আচার। হঠাৎ আমার পায়ের কাছে একটা পুরনো কাচের বোতল গড়িয়ে পড়ল, শব্দ হতেই তিনি পেছনে ঘুরে দাঁড়ালেন। আমাদের চোখাচোখি হল, আর সেই মুহূর্তে তার চোখে এক ভয়ঙ্কর বিস্ময় ফুটে উঠল। তুমি এখানে কি করছো? তার কণ্ঠে রাগ আর ভয়ের মিশ্রণ। আমার বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল, কারণ মনে হচ্ছিল, এবার সত্যিটা হয়তো আমি জেনে যাব। কিন্তু তার মূল্য অনেক বড় হতে পারে। গুদামঘরের আধোয়ালো আমি আর শ্বশুরমশাই একে অপরের দিকে তাকিয়ে আছি। তার চোখে রাগের চেয়ে ভয়ের ছাপ বেশি। ধীরে ধীরে তিনি হাঁড়ির ঢাকনাটা বসিয়ে বললেন, তুমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলে না গি? আমি সাহস করে বললাম, আপনি প্রতিদিন রাতে আমাকে যে দুধ দেন, এটা কি তারই প্রস্তুতি? এর ভেতরে আসলে কি আছে? শ্বশুরমশাই কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন ভেতরে ভেতরে লড়াই করছেন, বলবেন নাকি লুকিয়ে রাখবেন। অবশেষে তিনি গলাটা নিচু করে বললেন, এটা শুধু দুধ নয়। এটা এমন এক ওষুধ, যা তোমাকে রক্ষা করছে এমন কিছু থেকে, যেটা তুমি দেখতে পাও না গি। আমি হতবাক হয়ে গেলাম। কি থেকে রক্ষা? কারো ক্ষতি করার জন্য নাকি আমার ভালো করার জন্য? তিনি চোখ ফিরিয়ে নিলেন, যেন সেই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব। শুধু বললেন, তুমি যদি এটা খাওয়া বন্ধ করো, তাহলে তোমার চারপাশের জগৎটা বদলে যাবে গু। ঠিক তখনই গুদামঘরের বাইরে থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল, কেউ আস্তে আস্তে এগিয়ে আসছে। শ্বশুরমশাই দ্রুত হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দিলেন আর ফিসফিস করে বললেন, তুমি এখানে এসেছ, সেটা কেউ যেন না জানে গি। আমার মনে হলো, বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা সুমি। কিন্তু কেন সে এই অদ্ভুত রাতের সময় এখানে? গুদামঘরের দরজায় হালকা শব্দ হতে থাকল। শ্বশুরমশাই দ্রুত আমার কানে ফিসফিস করে বললেন, এখনই ঘরে ফিরে যাও, কেউ যেন তোমাকে এখানে না দেখে গু। আমি আস্তে আস্তে পেছনের ছোট দরজা দিয়ে বেরিয়ে উঠোনের দিকে যাচ্ছিলাম, তখনই অন্ধকার কোণ থেকে সুমি বেরিয়ে এলো। তার মুখে চাপা উত্তেজনা, চোখে যেন হাজারো প্রশ্ন। তুমি ভেতরে গিয়েছিলে, তাই তো? সে আস্তে করে জিজ্ঞেস করল। আমি কিছু বলার আগেই সে আমার হাতে ভাঁজ করা একটা কাগজ গুজে দিল। আজ রাতে একেবারেই দুধটা খেজো না, আর সকাল পর্যন্ত ঘুমিও না গে।
তারপর সে তাড়াহুড়ো করে অন্ধকারে মিলিয়ে গেল। আমার বুকের ভেতর ধকধকানি শুরু হলো, এত কিছুর মানে কি? ঘরে ফিরে দরজা বন্ধ করলাম। টেবিলে গ্লাসটা রাখা, ভিতরের দুধ থেকে হালকা বাষ্প উঠছে। গন্ধটা আজ আরও তীব্র। আমি গ্লাসের দিকে তাকিয়ে রইলাম, মাথায় সুমির কথাগুলো ঘুরতে থাকল। রাত যত এগোচ্ছে চোখ ভারী হয়ে আসছে, অথচ আমি দুধ স্পর্শ করিনি। হঠাৎ জানালার বাইরে থেকে ছায়ার মতো কিছু নড়তে দেখলাম। মনে হলো কেউ খুব কাছে দাঁড়িয়ে আমার ঘরের ভেতর তাকিয়ে আছে। জানালার বাইরে সেই ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হৃদস্পন্দন যেন কানে ধাক্কা দিচ্ছে। আমি ধীরে ধীরে জানালার পর্দা সরিয়ে তাকালাম। চাঁদের আলো অস্পষ্টভাবে একটা মানুষের অবয়ব দেখা গেল। হঠাৎ সেই অবয়ব সামান্য ঝুঁকে আমার দিকে তাকাল। চেনা মুখ, সুমি। কিন্তু তার চোখ দুটো অদ্ভুত, যেন গভীর কালো কালি দিয়ে ভরা, আর চাহনিটা শূন্য। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু উঠোনে এসে দেখি কেউ নেই। শুধু বাতাসের সাথে মিশে আছে এক অদ্ভুত গন্ধ, ঠিক সেই দুধের মতো। ভেতরে ফিরে এসে দেখি টেবিলে রাখা গ্লাসটা খালি। আমি তো স্পর্শ করিনি। তখনই গলায় ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আমি বলেছিলাম না দুধটা খেও না? পেছনে তাকিয়ে দেখি সুমি দরজার পাশে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। তুমি যদি সত্য জানতে চাও, আজ রাত 12টার পর গুদামঘরের ভেতরে এসো। এ কথা বলে সে চলে গেল। আমার মনে হচ্ছিল এই আমন্ত্রণ হয়তো সত্য প্রকাশ করবে, অথবা এমন এক দরজা খুলে দেবে যেখান থেকে আর ফেরার পথ থাকবে না। রাত 12টা বাজতেই আমি চুপিসারে ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে গুদামঘরের দিকে এগোলাম। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে রাত পাখির ডাক শোনা যাচ্ছে। গুদামঘরের দরজাটা আধখোলা, ভেতরে হালকা আলো। ভেতরে ঢুকেই দেখি সুমি মাটিতে বসে আছে, তার সামনে সেই মাটির হাঁড়ি। হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে, আর গন্ধটা এত তীব্র যে মাথা ঘুরে আসছিল। সুমি ধীরে ধীরে বলল, যা তুমি খাচ্ছ সেটা শুধু দুধ নয়, এটা তোমার শরীরকে এমন কিছুতে অভ্যস্ত করছে যা একদিন তোমার জীবন বাঁচাবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি সেটা? সুমি চোখ নিচু করে ফিসফিস করে বলল, এখনই বললে তুমি বিশ্বাস করবে না। তবে জেনে রাখো, তোমার শ্বশুরমশাইও সত্যিটা পুরো জানেন না। আমি হতবাক হয়ে গেলাম। যদি উনি না জানেন, তাহলে প্রতিদিন রাতে এই দুধ বানিয়ে কেন দিচ্ছেন? ঠিক তখনই গুদামঘরের বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। সুমি এক লাফে হাঁড়ির উপর কাপড় চাপা দিল, আর আমার হাত ধরে কানের কাছে ফিসফিস করে বলল, যে আসছে সে জানলে আমরা এখানে আছি, আমরা কেউই বাঁচব না। গুদামঘরের বাইরে সেই ভারী পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। আমার হাত ঘামে ভিজে গেছে। সুমি ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করল, নিঃশব্দ থাকো। দরজার ফাঁক দিয়ে প্রথমে দেখা গেল এক জোড়া ধুলোমাখা বুট, তারপর ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন এক অপরিচিত মানুষ। লম্বা চাদরে ঢাকা শরীর, মাথায় পুরনো টুপি, আর চোখ দুটো যেন তীক্ষ্ণ ছুরির মতো ধারালো। তিনি চারপাশে তাকিয়ে বললেন, আমি জানি এখানে কেউ আছে, আর আমি জানি তোমরা কি লুকাচ্ছ। আমার বুকের ভেতর ধকধক শুরু হলো। সুমি মাটিতে ঝুঁকে হাঁড়িটা একপাশে সরিয়ে রাখল, কিন্তু গন্ধ ঢেকে রাখা সম্ভব হল না। অপরিচিত লোকটা হাঁড়ির কাছে এসে গভীরভাবে শুকল, তারপর ধীরে ধীরে হাসল, একটা ঠান্ডা, ভয়ঙ্কর হাসি। এখনো সময় আছে, না হলে খুব শিগগিরই দেরি হয়ে যাবে। বলতে বলতে সে আমাদের দিকে তাকাল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি এক পা এগিয়ে এসে বললেন, আমি সেই মানুষ যাকে তোমার শ্বশুরমশাই চিরকাল এড়িয়ে যেতে চেয়েছেন, আর যাকে এড়ানোর জন্যই তোমাকে প্রতিদিন এই পানীয় খাওয়ানো হচ্ছে। আমার শ্বাস রুদ্ধ হয়ে এলো। তার কথা কি সত্যি? তাহলে এই দুধের আসল উদ্দেশ্য কি কেবল সুরক্ষা, নাকি এর পেছনে আরও বড় কোনো চক্রান্ত লুকিয়ে আছে? গুদামঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে এলো। অপরিচিত লোকটা আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তোমার শ্বশুরমশাই আর আমি একসময় একই পথে হাঁটতাম। আমি বিভ্রান্ত হয়ে তাকালাম। সুমি নিচু গলায় বলল, ওকে বেশি কথা বলতে দিও না, ওর কথা শুনলে তুমি সব হারাতে পারো। লোকটা সুমির দিকে তাকিয়ে হেসে উঠল, তুমি এখনো ভাবছ তুমি তাকে বাঁচাতে পারবে? আসল বিপদ তো তোমারই দিকে আসছে। তারপর সে আমার দিকে এগিয়ে এলো। টুপির নিচ থেকে মুখের একপাশ দেখা গেল, পুরনো দাগ, যেন অনেক আগের কোনো ভয়ঙ্কর আঘাতের স্মৃতি। তোমার শ্বশুরমশাই আমাকে একসময় বিশ্বাসঘাতক বলেছিলেন, অথচ সত্যিটা হলো আমি তখনই তাকে সতর্ক করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। আমি প্রশ্ন করলাম, কিসের সতর্কবার্তা?
সে উত্তর দিল না, বরং হাড়ির ঢাকনা সরিয়ে ভেতরে তাকিয়ে বলল, এটা এখনো অসম্পূর্ণ। যেদিন সম্পূর্ণ হবে সেদিন তুমি হয় রক্ষা পাবে, নয়তো এমন কিছুতে পরিণত হবে যাকে তুমি আজ কল্পনাও করতে পারো না। গি ঠিক তখনই বাইরে থেকে শ্বশুরমশাইয়ের কণ্ঠ ভেসে এলো, দরজা খোলো। সুমি আমার হাত শক্ত করে ধরল, চোখে ভয়ের ছাপ। এখন যদি উনি ভেতরে আসেন সবকিছু বদলে যাবে। দরজায় ধাক্কার শব্দ ক্রমেই তীব্র হচ্ছিল। হঠাৎ সেটি খুলে গেল আর শ্বশুরমশাই ভেতরে ঢুকে পড়লেন। তার চোখে তীব্র রাগ আর অবিশ্বাসের ছাপ। তুমি? তিনি অপরিচিত লোকটার দিকে ইঙ্গিত করে বললেন, আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে হবে না। গি লোকটা ঠান্ডা হাসি দিয়ে উত্তর দিল, তুমি ভেবেছ আমাকে এড়িয়ে গিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে? তুমি ভুল করেছ। গু আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনারা একে অপরকে চেনেন? আসলে ব্যাপারটা কি? শ্বশুরমশাই গভীর নিঃশ্বাস ফেললেন, যেন বহু বছরের বোঝা কাঁধে জমে আছে। ও আমার বড় ভাই। আর এই দুধের রহস্য শুরু হয়েছিল বহু বছর আগে, যখন আমাদের গ্রামে প্রথমবার সেই জিনিসটা দেখা দিয়েছিল। আমার কৌতূহল তুঙ্গে উঠল, কোন জিনিস? অপরিচিত লোকটা আমার দিকে তাকিয়ে বলল, যেটা এখনো এখানেই আছে, আর যেটা তোমার শরীরে ধীরে ধীরে প্রবেশ করছে। গি শ্বশুরমশাই গর্জে উঠলেন, চুপ! সব কথা বলার সময় এখনো আসেনি। সুমি ফিসফিস করে আমার কানে বলল, যা শুনছ তার অর্ধেকও সত্য নয়। গুদামঘরের ভেতর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে এলো, আর বাইরের অন্ধকারে যেন কোনো অদৃশ্য উপস্থিতি নড়েচড়ে উঠল। বাইরের অন্ধকার থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, না ঠিক পশুর ডাক, না মানুষের কণ্ঠস্বর। সেটা যেন মাটির নিচ থেকে উঠে আসছে, ভারী আর কর্কশ। শ্বশুরমশাই দরজার দিকে ছুটে গেলেন, কিন্তু অপরিচিত লোকটা তাকে থামিয়ে বলল, যা আসছে তার সামনে তুমি একা দাঁড়াতে পারবে না। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখি, উঠোনের মাটিতে এক ফোঁটা কালচে তোল পড়ল, আর সেটি মাটির উপর ছড়িয়ে অদ্ভুত নকশা তৈরি করতে লাগল। গন্ধটা এত তীব্র ছিল যে আমার মাথা ঘুরে গেল। এটা ঠিক সেই দুধের গন্ধের মতো, কিন্তু অনেক বেশি ঘন আর কুটু। সুমি কাঁপা কণ্ঠে বলল, এটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু আজ রাতে হয়তো ওটা নিজেই তোমাকে খুঁজে নেবে। গি হঠাৎ ছায়ার মধ্যে দুটি আলো ঝলসে উঠল, দুটি চোখ, যা মানুষের নয়, কিন্তু কোনো কারণে আমার দিকে সরাসরি তাকিয়ে আছে। শ্বশুরমশাই আমার হাত ধরে চিৎকার করলেন, ভেতরে থাকো, ওর সঙ্গে চোখ মেলাবে না। কিন্তু ততক্ষণে আমি অনুভব করলাম যেন সেই চোখ দুটি আমার মাথার ভেতর ঢুকে পড়েছে, আর কোনো অচেনা কণ্ঠ ফিসফিস করে বলছে, তুমি তো ইতিমধ্যেই আমার অংশও। সেই চোখ দুটো যেন আমার ভেতর দিয়ে দেখতে পাচ্ছে। হঠাৎ সবকিছু ঝাপসা হয়ে গেল, গুদামঘর, শ্বশুরমশাই, সুমি, সব যেন কুয়াশার আড়ালে মিলিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি এক অচেনা মাঠে, চারপাশে কেবল শুকনো ঘাস আর দূরে কালো মেঘের ঢেউ। হাওয়ায় সেই দুধের মতো গন্ধ ছড়িয়ে আছে, কিন্তু এবার তার মধ্যে পচা মাটির গন্ধ মিশে গেছে। একটা ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। প্রথমে মনে হলো এটা কোনো মানুষ, কিন্তু কাছে আসতেই দেখলাম তার হাত পা মানুষের মতো হলেও ত্বক যেন কালো তরলের মতো টলমল করছে। চোখ দুটো সেই একই আলো জ্বলছে। তুমি আমার অংশ, সেই কণ্ঠ আবার ভেসে এলো, তোমার শরীরে যা বইছে তা আমাকে ডেকেছে। গি হঠাৎ আমার কাঁধে কারো হাত পড়ল। আমি ঘুরে দেখি সুমি দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখও কালো। এখন দৌড়াও, না হলে জেগে ওঠার সুযোগ পাবে না। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু পা যেন মাটিতে ডুবে যাচ্ছে। প্রতিটা পদক্ষেপে মাটি থেকে কালো তরল বেরিয়ে এসে আমার পায়ে লেগে যাচ্ছে। ঠিক তখনই দূর থেকে শ্বশুরমশাইয়ের কণ্ঠ ভেসে এলো, চোখ বন্ধ কর, ওর দিকে তাকিও না। আমি চোখ বন্ধ করতেই এক প্রচণ্ড ধাক্কা অনুভব করলাম, আর হঠাৎ দেখি আমি আবার গুদামঘরের মেঝেতে পড়ে আছি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর হাড়ি থেকে ধোঁয়া উঠছে। অপরিচিত লোকটা আমার দিকে তাকিয়ে বলল, এবার আর ফেরার পথ নেই। শেষ রাতে ও নিজে আসবে তোমাকে নিতে। সেই রাতটা ছিল চাঁদহীন। গুদামঘরের বাইরে শূন্য উঠোনে চারজন, আমি, শ্বশুরমশাই, সুমি আর অপরিচিত লোকটা, নিঃশব্দে দাঁড়িয়ে আছি। বাতাসে সেই তীব্র গন্ধ যা এতদিন দুধের মধ্যে মিশে আমি খেয়ে আসছিলাম। অপরিচিত লোকটা নিচু গলায় বলল, এখন আসছে। মনে রেখো, ওকে হারানো যাবে না, শুধু সিল করে রাখা যাবে। দূরে অন্ধকার কেটে বেরিয়ে এলো সেই সত্তা, কালো তরলের শরীর, অস্পষ্ট মানুষের মতো আকৃতি, আর চোখ দুটো তীব্র আলো জ্বলছে। এক একটা পা ফেলার সঙ্গে সঙ্গে মাটি কাঁপছে, আর ছড়িয়ে পড়ছে বিষাক্ত গন্ধ।
শ্বশুরমশাই আমার কাঁধে হাত রেখে বললেন, বছরের পর বছর ধরে আমি তোমাকে এই দুধ খাইয়েছি, যাতে তোমার শরীর সেই বিষের সাথে মানিয়ে নিতে পারে। ওর ছোঁয়া অন্য কারো জন্য মৃত্যু, কিন্তু তুমি পারবে শেষ আঘাতটা দিতে। আমি হতভম্ব, মানে সবটাই আমাকে প্রস্তুত করার জন্য ছিল? সুমি হাঁড়ি তুলে আমার হাতে দিল, ভেতরে ফুটছে সেই বিশেষ দুধের মিশ্রণ। এটা ওর মধ্যে ঢুকিয়ে দাও, না হলে ও চিরকাল বেঁচে থাকবে। সত্তাটা আমাদের ঘিরে ধরল। তার কণ্ঠ যেন চারদিক থেকে একসাথে ভেসে এলো। তুমি তো আমারই অংশ, কেন লড়ছ? আমি এক ঝটকায় হাড়ির গরম তরল তার মুখের দিকে ছুড়ে দিলাম। তরলটি গায়ে লাগতেই সে কেঁপে উঠল, চোখের আলো নিভে যেতে লাগল। কালো শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে মাটিতে মিশে গেল, আর গন্ধ মিলিয়ে গেল রাতের হাওয়ায়। নিঃশব্দ। শ্বশুরমশাই গভীর নিঃশ্বাস ফেললেন, এবার অন্তত বহু বছরের অভিশাপ শেষ হল। অপরিচিত লোকটা শুধু বলল, শেষ? হয়তো কিছুদিনের জন্য, কিন্তু ও যা, তার মৃত্যু হয় না, শুধু ঘুমিয়ে যায়।